নমস্কার। আজ আমরা ভারতের একটা বেশ ইন্টারেস্টিং ফিনটেক প্ল্যাটফর্ম নিয়ে আলোচনা করব। নাম মানি ক্লাব। আমাদের হাতে ওদের প্রোডাক্টের ক্যাটালগটা আছে, আর আমরা এর ভেতরটা খুঁটিয়ে দেখব। হ্যাঁ, আমাদের লক্ষ্যটা হলো এই যে এআই ভিত্তিক অনলাইন কমিটির কথা বলা হচ্ছে, এটা কি সত্যিই সাধারণ মানুষের টাকা জমানোর বা ধার করার একটা নতুন পথ খুলে দিচ্ছে? নাকি এটা সেই পুরনো ধারণায় শুধু একটা নতুন অ্যাপের মোড়কে? চলুন গভীরে যাওয়া যাক। বিষয়টা কিন্তু দারুণ, কারণ এই কমিটি বা চিট ফান্ডের ধারণাটা ভারতে বহু পুরনো, আর এটা চলত সম্পূর্ণ বিশ্বাসের ওপর। ঠিক। এখন প্রশ্ন হলো, প্রযুক্তি কি সেই মানসিক বিশ্বাসের জায়গাটা নিতে পারে? একদম। আর যদি নেয়, তাহলে তার সুবিধা বা অসুবিধাগুলো কি কি? ক্যাটালগ তো শুধু ভালো দিকগুলোই বলবে। আমাদের কাজ হলো যা বলা হয়নি সেটাও একটু খুঁজে বের করা। এটা একটা অনলাইন প্ল্যাটফর্ম যেখানে কয়েকজন মিলে একটা গ্রুপ বা ক্লাব তৈরি করে। তারা টাকা জমাতে পারে, আবার দরকার পড়লে সেখান থেকে টাকা তুলতেও পারে। সোজা বাংলায় একটা ডিজিটাল সমিতি। একদম। আর এই ডিজিটাল শব্দটাই কিন্তু এখানে আসল। চিরাচরিত সমিতি তো চলে পাড়ায় বা অফিসে, মানে চেনা পরিচিত মানুষদের মধ্যে। হ্যাঁ। সেখানে কেউ টাকা নিয়ে পালিয়ে গেলে একটা সামাজিক চাপ থাকে, কিন্তু একটা অনলাইন প্ল্যাটফর্মে যেখানে সদস্যরা হয়তো একে অপরকে চেনেও না, সেখানে বিশ্বাসটা তৈরি হবে কিভাবে? এটাই তো মূল প্রশ্ন। এখানেই মানি ক্লাবের আসল চ্যালেঞ্জ। আর তারা বলছে তাদের প্রযুক্তি আর সিস্টেমই নাকি সেই বিশ্বাসের গ্যারান্টি দেবে। এই পয়েন্টটা খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, তাহলে সিস্টেমটা কাজ করে কিভাবে? ক্যাটালগে একটা উদাহরণ দিয়ে বেশ সহজ করে বোঝানো হয়েছে। হ্যাঁ, ওই 10 জনের গ্রুপের উদাহরণটা, তাই তো? আছেন, আর প্রত্যেকে মাসে 1000 টাকা করে দিচ্ছেন। তার মানে প্রতি মাসে মোট 10,000 টাকার একটা তহবিল বা পট তৈরি হচ্ছে। ঠিক। আর এই 10,000 টাকাটাই প্রতি মাসে ক্লাবের কোনো একজন সদস্য পাবেন। কিন্তু কে পাবেন সেটাই ঠিক হয় একটা নিলাম বা বিডিংয়ের মাধ্যমে। এখানেই আমার একটা প্রশ্ন ছিল। ধরুন, আমার হঠাৎ টাকার খুব দরকার, আমি কি তাহলে সবার আগে টাকাটা পাবো? হ্যাঁ, পেতে পারেন। ক্যাটালগ বলছে আমাকে একটা ডাক দিতে হবে, মানে আমি 10,000 টাকার তহবিল থেকে কত কম নিতে রাজি আছি সেটা জানাতে হবে। ঠিক। যেমন আমি হয়তো বললাম আমার 9,500 টাকা হলেই চলবে। একদম। আর তখন হয়তো অন্য কোনো সদস্য যার আরও বেশি টাকার দরকার, সে বলল আমার 9,200 হলেই হয়ে যাবে। ও আচ্ছা। এইভাবে যে সবচেয়ে কম টাকায় রাজি হবে, মানে যে সবচেয়ে বেশি ছাড় বা ডিসকাউন্ট দেবে, সেই মাসের টাকাটা সে পাবে। আচ্ছা। ক্যাটালগের উদাহরণ অনুযায়ী বিজয়ী হয়তো 9,000 টাকা পেল। আর বাকি যে 1,000 টাকাটা ছাড় দেওয়া হলো, সেটার কি হবে? ওই টাকাটা ক্লাবের বাকি 9 জন সদস্যের মধ্যে সমান ভাগে ভাগ হয়ে যায়। এটাই তাদের লাভ। ও, ইন্টারেস্টিং। তার মানে যার টাকার যত তাড়া, সে তত কম টাকা নিয়ে বেরিয়ে যাবে। ঠিক। আর যিনি শেষ মাস পর্যন্ত অপেক্ষা করবেন, তিনি কোনো ছাড় ছাড়াই পুরো 10,000 টাকা পাবেন, আর সাথে প্রতি মাসের ওই ভাগ হওয়া লাভটাও পাবেন। একদম। তার মানে সঞ্চয়ের উপর সবচেয়ে বেশি রিটার্ন কিন্তু তিনিই পাচ্ছেন। এখানে একটা জিনিস খেয়াল করার মতো। বলুন। এটা তো একই সাথে ঋণ আর সঞ্চয়ের একটা মিশ্র মডেল। ঠিক ধরেছেন। যার হঠাৎ টাকার দরকার, তিনি আসলে একটা বলা যেতে পারে চড়া সুদে ঋণ নিচ্ছেন। কিভাবে? কারণ তিনি 10,000 টাকার বদলে 9,000 টাকা নিচ্ছেন, কিন্তু শোধ করার সময় তো তাকে পুরো 10,000ই জমা দিতে হচ্ছে, মানে মাসে মাসে 1,000 টাকা করে। ও আচ্ছা, হ্যাঁ ঠিক। অন্যদিকে যিনি অপেক্ষা করছেন, তিনি অন্যদের ওই প্রয়োজনের ওপর ভিত্তি করে সুদ পাচ্ছেন। ক্যাটালগ বলছে ইউপিআই আর ইউটিআর নম্বরের মাধ্যমে লেনদেন হওয়ায় পুরো ব্যাপারটা খুব স্বচ্ছ। হ্যাঁ, কিন্তু এই স্বচ্ছতার আড়ালে যে একটা সূক্ষ্ম সুদের খেলা চলছে, সেটাও তো বুঝতে হবে। ঠিক, স্বচ্ছতা একটা বড় ব্যাপার, কিন্তু ব্যবহারকারীরা তো শুধু স্বচ্ছতার জন্য আসবেন না। আসল আকর্ষণটা কি? ক্যাটালগ অনুযায়ী সুবিধাগুলো বেশ বেশ চমকপ্রদ। যেমন বলা হচ্ছে ফিক্সড ডিপোজিট বা আরডির থেকে ৩-৪ গুণ বেশি রিটার্ন পাওয়া সম্ভব। বার্ষিক সুদের হার নাকি ১৩ থেকে ৩৬% পর্যন্ত হতে পারে। এটা কিভাবে সম্ভব? আমারও ঠিক এটাই প্রশ্ন। দেখুন, এই সংখ্যাগুলো অবশ্যই চোখে পড়ার মতো, কিন্তু আমাদের এটাও বুঝতে হবে যে এই উচ্চ রিটার্ন আসে উচ্চ ঝুঁকি বা বলা ভালো অন্যের জরুরি প্রয়োজন থেকে। মানে 36% রিটার্ন পাওয়ার মানে হল ক্লাবের কোনো সদস্যকে অনেক বড় ছাড় দিয়ে হয়তো 7 বা 8,000 টাকায় 10,000 টাকার পট তুলতে হয়েছে। ও, এটা কোনো নিশ্চিত রিটার্ন নয়, বরং ক্লাবের সদস্যদের আর্থিক প্রয়োজনের ওপর নির্ভরশীল একটা পরিবর্তনশীল লাভ।
ক্যাটালগ এটাকে উচ্চ রিটার্ন হিসেবে দেখাচ্ছে, কিন্তু এর পেছনের কারণটা সেভাবে বলছে না। তার মানে আমার লাভ নির্ভর করছে ক্লাবের অন্য কোনো সদস্যের বিপদের ওপর। এটা তো একটা অদ্ভুত মডেল। কিছুটা তো বটেই। আচ্ছা, এর চেয়েও বড় প্রশ্ন হলো নিরাপত্তা। অফলাইন সমিতিতে সবচেয়ে বড় ভয় হলো কেউ যদি টাকা দেওয়া বন্ধ করে দেয়। হ্যাঁ, ডিফল্ট করলে কি হবে? এখানে কি হবে? ক্যাটালগ তো খুব আত্মবিশ্বাসের সাথে বলছে যদি কোনো সদস্য টাকা দিতে না পারেন তাহলে মানি ক্লাব নিজে সেই টাকা দিয়ে দেবে। এটা কি সত্যিই এতটা সহজ? এটাই তো $1 মিলিয়ন প্রশ্ন। একটা স্টার্টআপের পক্ষে কতগুলো ডিফল্ট মানে শুষে নেওয়া সম্ভব? সেটাই। ক্যাটালগে বলা আছে তাদের একটা নিজস্ব ডেট রিকভারি প্রোটোকল আছে। হ্যাঁ, আমি দেখেছি। এর মানে কি? এর মানে হলো তারা আইনি নোটিশ পাঠানো থেকে শুরু করে থার্ড পার্টি এজেন্সির মাধ্যমে টাকা আদায়ের মতো প্রাতিষ্ঠানিক প্রক্রিয়া অনুসরণ করে। এটা অফলাইন কমিটির মতো সামাজিক চাপের ওপর নির্ভর করে না। কিন্তু যদি একসাথে অনেকে ডিফল্ট করতে শুরু করে, যেমনটা কোনো অর্থনৈতিক সংকটের সময় হতে পারে, ঠিক। তখন প্ল্যাটফর্ম কি করবে? এই মডেলের আসল পরীক্ষা তো তখনই হবে। একদম। ক্যাটালগে এই বিষয়ে কোনো তথ্য নেই। সম্ভবত তাদের ভেটিং প্রক্রিয়া বা ডেটা অ্যানালিটিক্স খুব শক্তিশালী, যার মাধ্যমে তারা শুরুতেই ঝুঁকিপূর্ণ ব্যবহারকারীদের বাদ দিয়ে দেয়। হতে পারে। অথবা তাদের লাভের একটা অংশ হয়তো এই ধরনের ঝুঁকি কাবল করার জন্য একটা ফান্ডে জমা রাখা হয়। কিন্তু এটা তাদের বিজনেস মডেলের একটা গোপন দিক যা ক্যাটালগে প্রকাশ করা হয়নি। ব্যবহারকারীর জন্য এটা অবশ্যই একটা বড় স্বস্তির বিষয় যে প্ল্যাটফর্ম গ্যারান্টি দিচ্ছে। হ্যাঁ, কিন্তু এই গ্যারান্টির পেছনের প্রক্রিয়াটা কিন্তু অস্বচ্ছ। প্রক্রিয়াটা যে বেশ কয়েকটা স্তরে সাজানো সেটা ক্যাটালগ থেকে বোঝা যায়। প্ল্যাটফর্মে যোগদানের পদ্ধতিটাও বেশ ইন্টারেস্টিং। হ্যাঁ, ওটা বেশ স্মার্ট একটা পদ্ধতি। প্রথমে 10 টাকা দিয়ে রেজিস্ট্রেশন, তারপর একটা পাইলট ক্লাবে যোগদানের সুযোগ দেওয়া হয়, যেখানে মাত্র 5 জন সদস্য 200 টাকা করে জমা দেন। এটা অনেকটা একটা টিউটোরিয়ালের মতো, তাই না? একদম। এটা একটা স্মার্ট মুভ। নতুন ব্যবহারকারীকে সরাসরি বড় অঙ্কের ঝুঁকির মধ্যে না ফেলে একটা কম টাকার নিয়ন্ত্রিত পরিবেশে পুরো প্রক্রিয়াটার সাথে পরিচিত করানো হচ্ছে। এতে প্ল্যাটফর্মের উপর আস্থা তৈরি হয়। আর ব্যবহারকারী পুরো নিলাম প্রক্রিয়া, টাকা দেওয়া নেওয়ার নিয়মগুলো হাতে কলমে শিখে নিতে পারেন। ঠিক। এই পাইলট পর্ব শেষ হলে 60 টাকা দিয়ে প্যান কার্ড আর ইমেল ভেরিফিকেশন করাতে হয়। তারপরই আসল খেলা শুরু। হ্যাঁ, অর্থাৎ রিয়েল ক্লাবে যোগদানের সুযোগ। এই ক্লাবগুলো 6000 টাকা থেকে শুরু করে 1.5 লক্ষ টাকা পর্যন্ত হতে পারে। আর ব্যবহারকারীর পারফরম্যান্স দেখেই তাকে বড় ক্লাবে আমন্ত্রণ জানানো হয়। এই কাঠামোটাও খুব প্রদমান্বিত। হ্যাঁ, এটাকে বলা যেতে পারে একটা ক্রেডিট ল্যাডার, মানে একটা সিঁড়ির মতো। মানে ব্যবহারকারী যত নির্ভরযোগ্য আচরণ করবেন, যত সময় মতো টাকা দেবেন, তত তার জন্য বড় ক্লাবের দরজা খুলবে। এটা প্ল্যাটফর্মের জন্য একটা চমৎকার ঝুঁকি ব্যবস্থাপনার কৌশল। তার মানে তারা শুধুমাত্র প্রমাণিত এবং বিশ্বস্ত ব্যবহারকারীদেরই বড় অঙ্কের লেনদেনের সুযোগ দিচ্ছে। একদম। ক্যাটালগের প্রশ্ন উত্তর বিভাগে আরও 2টো ছোট কিন্তু আকর্ষণীয় ফিচারের কথা বলা আছে। ও আচ্ছা। একটা হলো অটো বিড। যদি নিলাম শুরুর প্রথম মিনিটে কেউ ডাক না দেয়, তাহলে সিস্টেম নিজেই থেকেই কোনো একজন সদস্যের হয়ে ন্যূনতম ছাড়ে একটা ডাক দিয়ে দেয়। ইন্টারেস্টিং। এটা ক্লাবকে সচল রাখার একটা উপায়। অনেক সময় সদস্যরা হয়তো দ্বিধায় ভোগেন বা অনলাইন থাকতে ভুলে যান। ঠিক। এই অটোবিড ফিচারটা নিশ্চিত করে যে নিলাম প্রক্রিয়াটা আটকে থাকবে না এবং কোনো মাস ফাঁকা যাবে না। এটা সিস্টেমকে অলস হতে দেয় না। আরেকটা ফিচার হলো সুপার টাইমার। সুপার টাইমার সেটা কি? বিডিংয়ের সময়সীমা সাধারণত 15 মিনিট, কিন্তু যদি একদম শেষ মিনিটে কোনো নতুন ডাক আসে তাহলে সময়সীমা আরও 1 মিনিট বেড়ে যায়। এটা বারবার হতে পারে। আচ্ছা, এটা তো নিলাম তত্ত্বের একটা ক্লাসিক কৌশল, তাই নাকি? হ্যাঁ, এটা শেষ মুহূর্তের প্রতিযোগিতামূলক ডাককে উৎসাহিত করে। এর ফলে প্রায়ই ডিসকাউন্টের পরিমাণ বাড়ে, যার শেষ পর্যন্ত বাকি সদস্যদেরই লাভ। তার মানে কেউ শেষ মুহূর্তে এসে কম ছাড়ে টাকা নিয়ে যেতে পারবে না। ঠিক। এটা নিশ্চিত করে যে তহবিলের মূল্য যতটা সম্ভব প্রতিযোগিতামূলক হচ্ছে। এবার আসি বিশ্বাসযোগ্যতার প্রশ্নে। যে কোনো ফিনটেক প্ল্যাটফর্মের জন্য এটাই তো সবচেয়ে জরুরি। অবশ্যই। ক্যাটালগ অনুযায়ী তাদের 8 লক্ষেরও বেশি ভেরিফাইড ব্যবহারকারী আছে। গুগল প্লে স্টোরে 4.5 রেটিং। তার ওই ন্যাশনাল স্টার্টআপ অ্যাওয়ার্ডস 2023-এর ফাইনালিস্ট হওয়ার মতো স্বীকৃতিও তো আছে। হ্যাঁ, তাছাড়া প্রতিষ্ঠাতারা IIT খড়গপুরের প্রাক্তনী
এবং বিনিয়োগকারীদের মধ্যে শাদি.কমের সিইও অনুপম মিত্তালের মতো পরিচিত নামও রয়েছে। এই তথাকথিত সোশ্যাল প্রুফ বা সামাজিক প্রমাণগুলো খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে যখন একটা প্ল্যাটফর্ম মানুষের টাকা নিয়ে কাজ করে। আইআইটির ট্যাগ বা পরিচিত বিনিয়োগকারীর নাম একটা প্রাথমিক বিশ্বাস তৈরি করে, তাই না? হ্যাঁ, করে। কিন্তু দিনের শেষে প্ল্যাটফর্মের আসল পরীক্ষা হল তার ব্যবহারকারীদের অভিজ্ঞতা এবং প্রতিশ্রুতি রক্ষা করার ক্ষমতা। তাদের ব্যবসার প্রসারের জন্য একটা এজেন্ট প্রোগ্রামের কথাও বলা হয়েছে। হ্যাঁ, ওটা একটা রেফারেল সিস্টেম। কিন্তু এটা শুনতে কিছুটা মাল্টিলেভেল মার্কেটিংয়ের মতো লাগছে না? প্রশ্নটা আসতই। তবে এখানে একটা গুরুত্বপূর্ণ শর্ত আছে যা একে সাধারণ এমএলএম স্কিম থেকে আলাদা করে। কি শর্ত? এজেন্ট তখনই কমিশন পাবেন যখন তার রেফার করা ব্যক্তি অন্তত রিয়েল ক্লাবের দ্বিতীয় রাউন্ড সম্পূর্ণ করবেন। ও আচ্ছা। এর মানে শুধু অ্যাপ ডাউনলোড করালে বা রেজিস্টার করালেই হবে না। সেই ব্যক্তিকে একজন সক্রিয় এবং নির্ভরযোগ্য ব্যবহারকারী হতে হবে। একদম। এই শর্তটা নিশ্চিত করে যে প্ল্যাটফর্মে শুধুমাত্র কোয়ালিটি ইউজাররাই যোগ দিচ্ছেন যারা সিস্টেমটা বুঝে দীর্ঘ সময় ব্যবহার করতে আগ্রহী। এটা আসলে ব্যবহারকারী আনার একটা ফিল্টার পদ্ধতি। তাহলে সবটা মিলিয়ে দেখলে মানি ক্লাব একটা চিরাচরিত সামাজিক ব্যবস্থাকে, প্রযুক্তির মোড়কে নতুন করে পেশ করেছে। ঠিক। তারা বিশ্বাস, নিরাপত্তা আর উচ্চ রিটার্নের মতো বিষয়গুলোকে প্রযুক্তির মাধ্যমে সমাধান করার দাবি করছে। ঠিক তাই। এটা ফিনটেক সংস্থাগুলো কিভাবে ভারতের প্রচলিত এবং অনানুষ্ঠানিক আর্থিক ব্যবস্থাগুলোকে আনুষ্ঠানিক কাঠামোর মধ্যে আনছে তার একটা চমৎকার উদাহরণ। যে বিশ্বাস আর সামাজিক বন্ধনের ওপর ভিত্তি করে অফলাইন কমিটিগুলো চলত। এখানে সেই বিশ্বাসের জায়গা নিচ্ছে অ্যালগরিদম, ডেটা অ্যানালিটিক্স এবং একটা সুসংগঠিত প্ল্যাটফর্ম। কিন্তু আমাদের এটাও মনে রাখতে হবে, প্রযুক্তি ঝুঁকি কমাতে পারে, পুরোপুরি দূর করতে পারে না। এই পুরো আলোচনার শেষে একটা বড় প্রশ্ন মাথায় আসছে। বলুন। ক্যাটালগের একটা অংশে খুব গর্দ করে বলা হয়েছে যে এই প্ল্যাটফর্ম ব্যাংককে মধ্যস্থতাকারী হিসাবে সরিয়ে দিয়েছে। হ্যাঁ, কারণ ব্যাংকের মতো কোনো প্রতিষ্ঠান মাঝখান থেকে লাভ করছে না। তাই পুরো রিটার্নটা সদস্যদের মধ্যেই ভাগ হয়ে যাচ্ছে। আর এটাই হয়তো এই ধরনের প্ল্যাটফর্মগুলোর সবচেয়ে বড় প্রভাব। তারা প্রচলিত আর্থিক প্রতিষ্ঠানগুলোর একাধিপত্যকে চ্যালেঞ্জ জানাচ্ছে। তাহলে শ্রোতাদের ভাবার জন্য প্রশ্নটা এখানে ছেড়ে দেওয়া যাক। অবশ্যই। এই ধরনের প্ল্যাটফর্মগুলোর জনপ্রিয়তা যদি আগামী দিনে আরও বাড়তে থাকে, যারা ঋণ আর সঞ্চয়ের প্রক্রিয়াকে আরও গণতান্ত্রিক এবং ব্যবহার কেন্দ্রিক করে তোলার দাবি করে, তাহলে প্রথাগত ব্যাংকগুলোর সঙ্গে আমাদের সম্পর্কের উপরের কী ধরনের প্রভাব পড়তে পারে? ব্যাংকগুলো কি নিজেদের বদলাতে বাধ্য হবে?